বং দর্পণ বিনোদন সবার জন্য। পশ্চিমবঙ্গের বাইরে সুরকে কেন্দ্র করেই, গানকে কেন্দ্র করেই ও বললো, দাদা আমি ফিরছি 22 তারিখ। আমি বললাম তারপর? বললো 23, 24, 25, 26 4 দিন আছে, 4 দিনই যাবো। আরও আমার মতো একটা ব্যামো আছে, তরুণদের নিয়ে কাজ করতে ভালোবাসি। এক এক দিন সন্ধ্যায় আমি 1-2 করে নিয়ে যাব সঙ্গে। আপনাদের শুধু বলছি ওর নমুনাটা পেশ করার জন্য বলছি, দেখুন ও কেমন ছাত্রছাত্রী তৈরি করছে, কেমন সুর বাঁধছে, এতটুকু। ভারী সুন্দর কথা বলে। আবার বললাম আমি যে কতটা এলোমেলো কথা বলি বারে বারে যখন মাইক আমার হাতে পড়ছে, এটা আমি প্রমাণ রেখেছি। আপাতত ওর কাছে মানে সুর কথা দুটোতেই এবারে এই সন্ধ্যেটা চলুক, তারপর আমাদের এসে গেছে। হ্যাঁ বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই। আড্ডা বলি বলছি, আজকে আমাকে বিপদে ফেলার জন্য পুরো দায়িত্ব নিয়ে শুরু। ও আমাকে কিছু বলেনি কি জন্য এসেছি। আমি এখানে এসে বুঝলাম যে এতক্ষণ সময় পর বুঝলাম বিশ্ব ঘটনাটা সকালবেলা শুনেছিলাম এফএমে, তারপর আপনার সঙ্গে একদিন আমি 2-4টা কথা জাস্ট একটু বলুন। ফটোগ্রাফি আমার যতদূর মনে আছে সেটা হচ্ছে 1888 সালে ইসমাইল কোরাকের আবিষ্কার ক্যামেরা। তারপরে আমাদের কাছে এটা এসেছে। আমি ছোটোবেলায় যখন 4 আনা বয়সে যখন ছোটো ছোটো করতাম, বাবার পকেটে হাত ঢুকিয়ে নিয়ে একটা ধরুন একটা টিফিন কেক বাবুজি থেকে করে সেটা খাওয়ার চেষ্টা করতাম, তখন এইরকম সময় এর আশেপাশে একটা একটু অবস্থাপন্ন বাড়িতে একটা ম্যাগাজিন দেখতে পাই। সেই ম্যাগাজিনটা ন্যাশনাল জিওগ্রাফি। আমি দেখার পর ভেবেছিলাম যে যদি কোনো চাকরি পাই বা বড় হতে পারি তাহলে এই ম্যাগাজিনটা সাবস্ক্রাইব করবো, এটা সারা জীবনে এর আমি গ্রাহক। এইরকম ছবি জীবনে কোনো দেখিনি। এইটা সোভিয়েত দেশ থেকে আমরা তাকিয়ে দেখতাম, এই দেশগুলো কোথায়, এরা ভারতবর্ষের বাইরে কোথাও হচ্ছে, এর মধ্যে মঙ্গল গ্রহ থেকে এসেছি বলে জিনিস। ওইরকম চমৎকার পাতা, মানে মাঝে মাঝে শুনতাম গন্ধটা কেমন। তা আমি একটা কথা শুধু আপনাকে বলবো যে ওই ন্যাশনাল জিওগ্রাফি যে ট্র্যাক করে সে তো চিত্রশিল্পী মানে ফটোগ্রাফার নয়, সে হচ্ছে একটা কথা শিল্পী। তার ছবি কথা বলে। আমরা 1971 সালে আমি বাঙালি যদি জীবন নিয়ে আমি কথা বলতে যাই তাহলে আমাদের চোখের সামনে ভাসে যে বড় বড় ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে 71 স্বাধীনতা আমরা যেটা লাভ করেছিলাম সামগ্রিকভাবে দেখলে। সেইখানে আমি যখন দেখি বাংলা যখন স্বাধীনতা 71 যখন হয়েছিল তখন আমার বয়স 3 বছর বয়স। সেই সময় আমি শুধু শুনতাম যে বাড়ির মধ্যে চিৎকার হচ্ছে, যশোর ফল করে গেল, কুষ্টিয়া ফল করে গেল, চিৎকারগুলো শুনতাম। তবে পরবর্তীতে যখন দেখেছি মুজিবুর রহমান সংগ্রামটা বুঝেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিত্রের মধ্যে, হার জিতের উপরে লড়াই, কাঁধে করে বাবা মাকে নিয়ে এপার থেকে ওপার পাড়ি দিচ্ছে লোক। আমি একটা কথা শুধু বলবো, এই পাত্রাদার তৈল না তৈলাদার পাত্র নইয়ায় বিশ্লেষণে যাবো না। আমি এটা বলবো না যে এটা মাসাট হতে পারে কে পারে না। আমি হকির প্রচণ্ড ফ্যান এবং একজনের চরম প্রশ্ন একজন বেসিক গ্লোরিয়াস বলে, সেই জন্য বলে আমি হকিকে কোনোদিন পিছিয়ে রাখবো না। এই জন্য আমার প্রচণ্ড তর্ক হবে লোকের সঙ্গে। যাই হোক, তবে আমি একটা কথা শুধু বলবো যে একটা অত্যন্ত ভুল ভারতবর্ষের ইতিহাসে হয়েছিল, সেই ভুলটা যেন কেউ যেন না করে ফেলেন। সেটা হচ্ছে কি, একবার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী জিজ্ঞেস করেছেন যে তাহলে আমি কী করবো স্বাধীনতার জন্য। মহাত্মা গান্ধী বলেছিলেন আপনি তাহলে 2 ঘন্টা চরকা কাটুন। দুর্ভাগ্য মহাত্মা গান্ধী থেকে আমার মতো একটা নির্বোধ লোক থাকতো, আমি বলতাম যে চরকা আপনাকে কাটতে হবে, চরকা কাটার জন্য অজস্র মানুষ আছে, আপনি 2 ঘন্টা দেশের জন্য লিখুন। আমি অতনুদাকে বলবো যে আপনি ওই মাস 8 হোক আর না হোক আপনার ক্যামেরার কথা বলেন। আমি অঙ্গীকার করতে হয় অতনুদার কাছে একটা জিনিস চাইবো, আপনার ক্যামেরা যেন আমরা প্রতিবার তো অনেক ভাষা হতে পারে, কেউ মিছিল করছে, কেউ নিজের বক্তব্য রাখছে, সমাজে বিভিন্ন রকমভাবে কেউ ফেসবুকে দিচ্ছে, অনেক কিছু করছে, অনেক উল্টাসিধা কথাবার্তা বলছে। সমাজে কোনো দুরারোগ্য ব্যাধি আছে। আপনার এই ফটোগ্রাফি, আপনার ক্যামেরা যেমন এমন কথা বলে, সেই দুরারোগ্য ব্যাধির জন্য আমরা নিজেরা কত প্যানেসিয়া, মানে যেটা হচ্ছে রেমিডি অফ অল ডিজিজেস, সেই প্যানেসিয়াটা আপনি সেই বিশাল লক্ষ্যটা ক্যামেরার মাধ্যমে এমন কথা। এটি আমার লক্ষ্য, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের আবেদন। নমস্কার দাদা, ভালো থাকবেন। আপনার কথা শিরোধার্য করলাম একেবারে অন্তর থেকে। আমাদের দলেরও সেই কথা বারবার বলেছিল যে সোচ্চার হলেই প্রতিবাদ হয় না, আর প্রতিবাদের নামেও একটা বলতে বাধা নেই। সস্তায় পাবলিসিটি পাওয়ার জন্য এটা বললে আবার বিতর্ক হবে, এরকম একটা জায়গা চলছে। এটাও নয়, প্রতিবাদটা প্রতিবাদী, ধিক্কারটা ধিক্কাই, সমবেদনাটা সমবেদনায়। তো যাই হোক, টুনায়ের কথা একদম চলে আসি।
একদম সরাসরি টুনাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার গান শুনি। ও ব্যাঙ্গালোরের ট্রেন ধরবে। আমরা কদিন ধরে যেটা বলছি, এদিকে এসো, তোমার ছেলেটিকেও ডেকে নাও। আমি কাল পরশু প্রত্যেক দিনই আছি। বেচারা আজকেই চলে যাবে। ওকে বলি, একটা কথা বলেই দিই যে আমাদের জীবিকা জীবনের কথা হচ্ছিল। ওর শখ আর চর্চা অন্য, পেশাগত দিক থেকে ব্যাঙ্গালোরে চাকরি করে। এই এক্সিবিশনের জন্য আসতে বারণ করেছিলাম, তা সত্ত্বেও 5-7 দিনের ঝগড়াঝাটি করে ছুটি নিয়ে এসছে। আজকে রাতে 2 ঘন্টা বাদে ট্রেন ধরবে, ব্যাঙ্গালোরের পথে মন করে থাকবে এখানে, ও শরীর যাবে ওখানে, বুঝতেই পারছো। ও বললো যাওয়ার সময় টুনাইদা তো একটা গান শুনে যাই, মানে সৃষ্টি শুনে যাই, আর কিচ্ছু না, পরে অন্য কথা হবে। একটু আগে আরম্ভ করা, তুমি একটু কথা বলে দাও। আর তোমার যদি মেম্বার থাকবে নিশ্চয়ই শোনাচ্ছি গান। যার জন্য আসা তাকে নিয়ে আমি 4-5টা কথা না বলে কি করে গানে যেতে পারি, এটা হচ্ছে সবার আগের ব্যাপার। অতনুদা এবং থার্ড আই এর সঙ্গে আমার সম্পর্ক 25 বছর তো হবে অন্তত পক্ষে আর কি। অতনুদা তো সবসময় এরকম করে পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আর উনি কিছুই নন, এরকম একটা মহানুভবতা দেখান, লজ্জা লাগে এখানে দাঁড়িয়ে। কিন্তু ঘটনাটা যেটা, সেটা হচ্ছে একটু অন্যরকম আর কি। মোবাইলটার জন্য কি হচ্ছে, তার মানে এই জায়গাটা ঠিক আছে আমার জন্য। হ্যাঁ, এখন যে যার জায়গাটা একটু ঠিকঠাক রাখাটাও খুব জরুরি আর কি, যেরকম সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো অতনুদাকে যে সময় আমরা পাশে পাই, সেই সময়টা আমাদের অত্যন্ত একটা নড়বড়ের সময় গানের জায়গা থেকে ছিল। আমরা সবে এসেছিলাম, একলব্যকেও চিনত না, আমাদেরও কেউ চিনত না। তো সেই সময় অতনুদার থার্ড আই আমাদের পাশে এসে দাঁড়ায়। ঠিক অতনুদার সেই কাজটাই এখনও সেভাবেই করে যাচ্ছেন। তার জন্য হ্যাটস অফ যে অতনুদা এইভাবে সবার সাথে এইভাবে। কিছুদিন আগেও আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটা ইউনেসের অনুষ্ঠান। অতনুদা তাতেও একদম শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। অতনুদাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, শুধু অতনুদা বলতে পারি আপনি যেভাবে সঙ্গীতকে বললেন। এবার আমি আরেকটা অ্যাঙ্গেল বলি, অনেক সময় অনেক গান বাজনার ইন্সপিরেশন হয়েছে অতনুদার ছবি, অতনুদা হয়তো জানেন না। সেই ছবিগুলো না থাকলে, সেই ছবির দিকে না তাকিয়ে একটা নতুন সৃষ্টিও হতে পারতো না। একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে আহ্বান করে। তো আমরা সবাই হাত ধরে ধরে চলছি। এই অনেক বড় ছোট সৃষ্টির মধ্যে তো কেউ এরকম হয় না। গান যদি অনেকের কাছে পৌঁছায়, সেটা তার মতন করে সে পৌঁছাচ্ছে। কিন্তু অতনুদার একটা ছবি সারা রাত ভাবিয়েছে, ভোরবেলা আমি একটা গান তৈরি করেছি, এরকম কিন্তু বহুবার হয়েছে। অতনুদা হয়তো জানেন, নয়তো জানেন না। তো কথার বেশি জায়গা করব না, তুমি চলে যাবে, একটু গিটারটাকে একটু পাওয়া যাবে। আর একটা এই সময়ের গান, এখনো পর্যন্ত হয়তো গানটা কেউ শোনেননি, একদম নতুন গান। কোথাও একটু স্কেল জমাতে হবে, আর কিছু না। কোথাও একটা ইচ্ছে থাকে, তাই তো জেগে উঠতে হয়। কোথাও একটা ইচ্ছে থাকে, তাই তো জেগে উঠতে হয়। এক নিমেষে কান্না মুছে ফেলতে হয়। এক নিমেষে কান্না মুছে ফেলতে হয়। অনেকটা বিষ এই শরীরে রোজ মিশে যায় মন গভীরে। অনেকটা বিষ এই শরীরে রোজ মিশে যায় মন গভীরে। সেই আগুন
এক নিমেষে কান্না মুছে ফেলতে হয়। কোথাও একটা ইচ্ছে থাকে, তাই তো জেগে উঠতে হয়। কোথাও একটা ইচ্ছে থাকে, তাই তো জেগে উঠতে হয়। এক নিমেষে কান্না মুছে ফেলতে হয়। এক নিমেষে কান্না মুছে ফেলতে হয়। সে তো সোমবার আসছে শুনলাম। আচ্ছা, আমি তাহলে সেই গানটা আমি এখন শোনাচ্ছি না, শুভঙ্করের গানটা আমি একটা অন্য গান শুনিয়ে দিচ্ছি। শোনাক না এসে। মাথায় অজর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা, মাথায় অজর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা। জ্যোৎস্না এলো গভীর রাতে জুড়িয়ে দিয়ে জ্বালা। কিছু কথা হাওয়ার বুকে, কিছু কথা জলে, কিছু কথা ঘুমরে মরে স্মৃতির খেয়ালে। আমি এখন পোড়া মাটি, হিমকোনা ঘুমা বিদেশে। আমি এখন পোড়া মাটি, হিমকোনা ঘুমা বিদেশে। দিন ছিল সব বাঁধন হারা, ঘূর্ণি ছিল মনে। প্রথম দেখার বর্ষা এলো মেঘের আলাপনে। এই কি সুখ ভালোবাসা, একা এবং একা। স্বপ্নে পাওয়া পাগল হাওয়া করে রাখা। আড়াল ভেঙে ভিড়ের মাঝে সবই গেল মিশে। আমি এখন পোড়া মাটি, হিমকোনা ঘুমা বিদেশে। মাথায় অজর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা। জ্যোৎস্না এলো গভীর রাতে জুড়িয়ে দিয়ে জ্বালা। কিছু কথা হাওয়ার বুকে, কিছু কথা জলে, কিছু কথা ঘুমরে মরে স্মৃতির খেয়ালে। আমি এখন পোড়া মাটি, হিমকোনা ঘুমা বিদেশে। আমি এখন পোড়া মাটি, হিমকোনা ঘুমা বিদেশে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।